এবং পাশাপাশি দিল্লিকে টার্গেট করা হয়েছিল বলেও কিন্তু বিভিন্ন সূত্র মনে করছে এবার ছিল টার্গেট পয়েন্ট দিল্লি। আমি একটা বিরতি নেব, আবারও আপনার কাছে আসব, কিন্তু বিরতি থেকে ফিরে আসে আমি এক এক করে যারা রাজনৈতিক প্রতিনিধি রয়েছেন তাদের অবস্থান কি, তারা কি ভাবছেন, এই নিয়ে অবশ্যই আলোচনায় যাব। দ্রুত ফিরে আসবো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। গতকাল যখন প্রোগ্রাম করছিলাম, গতকালকে যখন হাল্লাবোল করছিলাম, তখন তৃণমূল কংগ্রেসের যিনি প্রতিনিধি ছিলেন তিনি দাবি করছিলেন তার একটা কোয়েশ্চেন ছিল, দাবি ছিল একটা, যে এখনো পর্যন্ত কেন স্বীকার করা হচ্ছে না যে এটা কোনো জঙ্গি তৎপরতা বা জঙ্গি কার্যকলাপ আদতেও কিনা। তিনি অমিত শাহর বক্তব্য কোট করে বলছিলেন যে এটা একটা ব্লাস্টের প্রসঙ্গ উনি বলছেন, কিন্তু এটা কোনো জঙ্গি কার্যকলাপ কিনা সেটা এখনো বলা হয়নি। কেন? আমরা কালকে প্যানেল শেষ করি 8টা নাগাদ, এবং তারপর আমরা দেখতে পাই একটু রাতের দিকে যে বিশেষ বৈঠক চলছিল, যাতে আপনার অর্থমন্ত্রী সহ কেন্দ্রের আরও একাধিক ব্যক্তি ছিলেন, নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সহ আরও অনেকে। এই বৈঠক শেষের পর অশ্বিনী বৈষ্ণব কি বলেছেন সেটা একবার শোনাই কৌশিকদার কাছে যাওয়ার আগে, শুনুন। जो कैबिनेट की शुरुआत में एक रेजोल्यूशन पास हुआ जो मैं आपके सामने पढ़ के रखना चाहूँगा। द कैबिनेट एक्सप्रेस्ड इट्स प्रोफाउंड ग्रीफ ओवर द लॉस ऑफ लाइव्स इन द टेररिस्ट इंसिडेंट involving a car explosion near the Red Fort in Delhi on the evening of 10th November 2025. The cabinet observed 2 minutes silence in honor of the innocent lives lost. The cabinet adopted the following resolution. This is the text of the resolution now. The country has witnessed a heinous terror incident perpetrated by anti-national forces through a car explosion near the Red Fort on the evening of 10th November 2025. The explosion resulted in multiple fatalities and caused injuries to several others. The cabinet pays its solemn respects to the victims of this senseless act of violence and conveys its heartfelt condolences to the bereaved families. The cabinet prays for the speedy recovery of all those injured and appreciates the prompt efforts of the medical personnel and emergency responders who have been providing care and support to the victims. The cabinet unequivocally condemns this dastardly and cowardly act that has led to the loss of innocent lives. কৌশিকদা, এটা অন্তত পক্ষে বিজেপির কোনো প্রতিনিধি বলতে পারবেন না যে অপারেশন সিন্দুরের সময় সার্বিকভাবে তৃণমূল কংগ্রেস কেন্দ্র সরকারের নেওয়া সিদ্ধান্তকে সমর্থন করেছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই যে বিস্ফোরণের পর এখন আপনারা জানতে পারলেন দিল্লি বিস্ফোরণের পর এটা কোনো একটা টেরোরিস্ট অ্যাক্টিভিটিস, এবং প্রধানমন্ত্রীর 11 তারিখের বক্তব্য শোনালাম যেখানে উনি বলছেন যে কাউকে মার্জনা করা হবে না, প্রত্যেকের বিরুদ্ধে ইনিশিয়েটিভ অ্যান্ড অ্যাকশন নেওয়া হবে। রাজনৈতিক দল হিসাবে আপনারা এমন একটা রাজ্যে রয়েছেন, সীমান্তবর্তী রাজ্য, যেখানে আপনারা শাসন ক্ষমতায় রয়েছেন, এবং যেখানে এই অনুপ্রবেশ বা জঙ্গি আঁতাতের ইতিহাস যদি আমি বলি কৌশিকদা, এক্স্যাক্ট প্রিসাইজ নাম্বার না বললেও একাধিক সময় আমরা দেখেছি বাংলাদেশি জঙ্গিরা, সেটা আনসারুল বাংলা হোক বা আর অন্যান্য জঙ্গিরা, তাদের অবস্থান পশ্চিমবঙ্গে পাওয়া গেছে। আমার কথা হচ্ছে এই ক্ষেত্রে কলকাতা এবং বিভিন্ন জায়গায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে, গাড়ি চেক করা হচ্ছে, সব বাস্তব, কিন্তু রাজনৈতিক দল হিসাবে এই যে জঙ্গি কার্যকলাপের বাড়বাড়ন্ত, তার জন্য আপনারা শাসক দল হিসাবে কোন কারণটাকে, একটা লুফলস থাকে, মানুষের দুর্বলতা থাকে, কোন জায়গাটাকে কাজে লাগিয়ে এই ধরনের অ্যাক্টিভিটিস রাজ্যে বাড়ছে, এবং দিল্লির বিস্ফোরণ নিয়েও যদি আপনাদের কোনো অবস্থান থাকে? দেখুন, প্রথমে আমি আপনাকে দিল্লির বিস্ফোরণ নিয়ে আমাদের অবস্থানটা খুব পরিষ্কার করি। সেটা হচ্ছে যে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই, এবং যারা এখনও আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আমরা তাদের অতি দ্রুত আরোগ্য কামনা করি। তৃণমূল কংগ্রেস বরাবর সন্ত্রাসবাদ দমনের প্রশ্নে এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সব সময় কেন্দ্রীয় সরকারের পাশে থেকেছে, সেটা যে যখনই কেন্দ্রীয় সরকারে ক্ষমতায় থাকুক না কেন। এর ক্ষেত্রেও সার্বিকভাবে তার ব্যতিক্রম হবে না, কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দ্ব্যর্থহীনভাবে ভারতবর্ষের ব্যর্থতম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরও পদত্যাগ দাবি করেছি। এক্ষেত্রে আমাদের দুটো কথা খুব পরিষ্কার করে বলার আছে। সেটা হচ্ছে যে পেহেলগাঁও কাণ্ডের কয়েক মাসের
মধ্যে দিল্লির লালকেল্লার মতো অতটা হাই সিকিউরিটি একটা জোন, যেখানে কিনা সেই দিন সকালে এবং তার আগের দিনই একটা টেরর মডিউলকে ধরা হয়েছিল, দিল্লির উপকণ্ঠে হাজার হাজার কিলো বিস্ফোরক ধরা পড়েছিল বা বিস্ফোরকের প্রিকারসার, তারপরে একটা গাড়ি কি করে লালকেল্লা পর্যন্ত পৌঁছতে পারে অতটা বিস্ফোরক নিয়ে? আপনারা সকলেই জানেন, যেদিন এই ঘটনাটা ঘটেছিল আমি সেদিন এই চ্যানেলে এই স্টুডিওতে বসেই পয়েন্ট আউট করছিলাম যে লালকেল্লা এমন একটা জায়গায় অবস্থিত, ওটা কিন্তু দিল্লির কোনো বর্ডার এরিয়া নয়। মানে আমি কি বলতে চাইছি, মানে দিল্লির একদম বর্ডারে তা নয়। ফলে লালকেল্লা থেকে আসতে গেলে, আমিও জীবনে 1.5 বছর দিল্লিতে ছিলাম, আপনি যদি দক্ষিণ দিক থেকে আসেন আপনাকে আইটিও ক্রস করে আসতে হবে, যার পাশেই কিনা সুপ্রিম কোর্ট এবং দিল্লি পুলিশের সদর দপ্তর। আপনি রিং রোড থেকে আসতে গেলেও কিন্তু আপনাকে সেক্রেটারিয়েট পাস করে আসতে হবে। এতগুলো গুরুত্বপূর্ণ নাকা চেকিংয়ের পয়েন্ট ক্রস করে একটা এরম বিস্ফোরক নেওয়া গাড়ি লালকেল্লা অবধি পৌঁছে বিস্ফোরণ ঘটিয়ে 12 জন ভারতীয় সহনাগরিকের 13 জন ভারতীয় সহনাগরিকের প্রাণ নিয়ে নিল। এটা কিন্তু অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমরা চাইব এই ঘটনার অত্যন্ত দ্রুত তদন্ত করে কারা এর পিছনে দায়ী সেই মাস্টার মাইন্ডদেরও ধরা হোক। এবং আমরা নিশ্চিতভাবে মনে করি দিল্লি পুলিশ কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের সরাসরি অধীনে। অমিত শাহকে স্বরাষ্ট্রমন্ত্রের দায়িত্ব রেখে ভারতবর্ষের নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলেই আমাদের দল তৃণমূল কংগ্রেস মনে করে। সেই জন্য আমরা প্রেস কনফারেন্স করে অমিত শাহের পদত্যাগ দাবি করেছি, গতকালকেও করেছি, আজকেও করছি। অ্যাট দ্য সেম টাইম আমরা যারা চিকিৎসাধীন রয়েছে তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। একদম। পাশাপাশি আমাদের রাজ্যেও তো একাধিকবার বিস্ফোরণ হয়েছে, মানে খাগড়াগড় আপনি বলুন বা তারপরে আপনি কাঁথি এলাকায় বলুন, আপনি এনআইএ যে তদন্ত হচ্ছে মেদিনীপুরের একাধিক জায়গায়, সেই স্পটগুলো বলুন, এরপরেও কি আপনাদের একই অবস্থান থাকবে? মানে যে অবস্থানে আপনারা রয়েছেন, যে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ। আমি জাস্ট একটা ঘটনা বলে দিই, আমি তারপর আবার কৌশিকদাকে অবশ্যই 2 লাইন নেব। গতকালও বীরভূমে প্রায় 200 পিস জেলোটিন স্টিক উদ্ধার হয়েছে গতকাল বীরভূমে। আমার কথা প্রশ্ন হচ্ছে, এটা বীরভূমে এত জিলোটিন স্টিক আসলো কি করে? চলে আসি কান্দি এলাকায়, আমি তার ছবি আপনাদেরকে দেখাই, কান্দির ছবি কৌশিকদা। এইগুলো অত্যন্ত ভয়াবহ ছবি। কান্দিতে কি হলো? কান্দিতে বোমা উদ্ধার হলো। কান্দিতে মণিগ্রাম বলে একটি জায়গায়, এই যে আমরা ছবি দেখাচ্ছি, রাজ্য পুলিশের বিশেষ ফোর্স তারা উদ্ধার করছে মণিগ্রামে 45টি তাজা বোমা। সালার যেখানে, সেই সালার থানার শিমুলিয়া এলাকায় 17টা তাজা বোমা। খড়গ্রাম যে থানা দেখতে পাচ্ছেন, খড়গ্রামে সাদল এবং সুরকালি এলাকায় 49টি তাজা বোমা উদ্ধার হলো। এই যে আপনি ঠিক যে প্রশ্ন করছেন যে হাই সিকিউর জোনে কি করে বোমা নিয়ে ঢুকে পড়ছে বা কি করে দিল্লির সীমানার মধ্যে, এই রাজ্যের মধ্যে বোমা জিলোটিন স্টিক নিয়ে ঠিক যেভাবে ওখানে ঢুকছে এভাবেই ঢুকছে, এরপরেও কি আপনার একই দাবি থাকবে যে তাহলে পদত্যাগ করুক? খুব ভালো প্রশ্ন করেছেন। আপনার টিভি চ্যানেলেই আপনারা যে জায়গাটার গুলো দেখালেন এই মাত্র, বিভিন্ন জেলার প্রত্যন্ত গ্রাম, তার সঙ্গে যদি আপনি লালকেল্লার হাইয়েস্ট সিকিউরিটি জোনের তুলনা করেন তাহলে তো আমাদের সত্যি করে কিছু বলার থাকে না। এটা হচ্ছে 1 নম্বর। স্থান মাহাত্ম্য বলেও তো একটা কথা হয়। লালকেল্লার হাই সিকিউরিটি জোন আর মুর্শিদাবাদের একটা গ্রামের কতগুলো বোমা নিশ্চয়ই এক নয়। আর এক লাইন আমাদের রাজ্যে যেখানে যখন যা ঘটনা ঘটেছে, এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি কিন্তু তদন্ত করেছে, কোনো ক্ষেত্রে তদন্ত করছে, এবং কোনো ক্ষেত্রেই কিন্তু সরাসরি আন্তর্জাতিক জঙ্গি যোগ তারাও এস্টাবলিশ করতে পারেনি। কিন্তু এখানে যেটা হচ্ছে, আপনি দেখুন পুলওয়ামার ব্যর্থতার পর সরাসরি পেহেলগাঁওয়ের পর এবার লালকেল্লা, এর পরেও যদি স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ না করেন তাহলে উনি কবে করবেন আমাকে বলুন। একদম। আমি মনিদার কাছে যাব। মনিদা, এই যে এনআইএ তদন্ত, তাতে আমরা জানি যে এনআইএ তদন্ত করতে গিয়ে তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছিল এই রাজ্যেই। এনআইএর লোকেদেরকে মারা হলো এবং গাড়ি ভাঙচুর করা হলো। তারপর প্রশাসনিক লেভেল থেকে যে কথাগুলো বলা হয়েছিল সেগুলো আমি আমার মুখ থেকে না বলাটা বেটার। কেন থানাকে না জানিয়ে যাবে, কেন এনআইএ সেখানে ঢুকবে, কেন এনআইএ তদন্ত করবে ইত্যাদি প্রশ্ন কে বলেছিলেন এবং কেন বলেছিলেন সেগুলো আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। আমার মনে হয় বলে বিড়ম্বনা বা দেশের মধ্যে আরেকটা রাজ্যের মানে এই অবস্থান নিয়ে আলোচনা করাটা ঠিক হবে না।